প্রিয় দর্শক, আমাদের অনেকের মধ্যে একটা প্রবণতা আছে, কিছু ঘটবার আগে আমরা খুব একটা গুরুত্ব দেই না, মনে করি দেখি না কি হয়। ডেঙ্গু বাড়ছে, নির্বিকার সরকার সংবাদপত্রের শিরোনাম। আজকে হয়তো সময় পেলে কথা বলবো। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের অতিথি রাজনীতি.com-এর সম্পাদক শরীফুজ্জামান পিন্টু। কেমন? ধন্যবাদ। জি, ভালো আছে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বাস্তবায়নের সুপারিশের দিকে তাকিয়ে দলগুলো, জুলাই জাতীয় সনদ, ডেঙ্গু বাড়ছে, সরকার নির্বিকার, কেউ যেন স্বজন হারা না হয়, প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান, নির্বিচার গ্রেপ্তার বন্ধে 6 মানবাধিকার সংগঠনের চিঠি। দৈনিক যুগান্তর, নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না, IMF-এর নতুন মত। ইসিতে আইনশৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, নির্বাচনে বিচারিক ক্ষমতা চায় সশস্ত্র বাহিনী। দৈনিক সমকাল, বিমানবন্দরে ই-গেট আছে, কার্যকর ব্যবহার নেই, সংরক্ষিত জলাধার উদ্ধারের পর ভরাট করে থানা হচ্ছে। কালের কণ্ঠের শিরোনাম, তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফেরার অপেক্ষা, আপিল বিভাগের শুনানি আজ। ইয়াবার হটস্পট টেকনাফ উখিয়ায়। দৈনিক ইত্তেফাক, দাবি আদায় অনার্স শিক্ষকরা এখনও কাজ করছে ফায়ার সার্ভিস, 9 নম্বর গেট দিয়ে পণ্য খালাস শুরু, জাতীয় বিমানবন্দর। বাংলাদেশ প্রতিদিন, আদেশ জারির পর গণভোট, বিপর্যয় কাটবে কিভাবে, বিরোধী দল দমনই যার একমাত্র যোগ্যতা। মানব জমিনের শিরোনাম, প্রেমের বলি নাকি রাজনীতি, জবি ছাত্র দল নেতা খুন। আমার দেশের শিরোনাম, গণহারে জামিন পাচ্ছে ফেসিবাদের দোসররা, কুমিল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনায় বক্তারা, রাজনৈতিক অনৈক্য সৃষ্টি, শহীদদের অসম্মান। খবরের কাগজ, ক্ষমতা প্রত্যাশী 2 দলের চাপে চিরে চ্যাপ্টা প্রশাসন, আসন নিয়ে চলছে দর কষাকষি। আমাদের সময়, ভোটে বাধা দেখছে না ইসি। কালবেলার শিরোনাম, মাউসি ডিজিট চেয়ার পেতে 61 কর্মকর্তার দৌড়ঝাঁপ, ভোটের মাঠে থাকবে 1 লাখ সেনা, 1.5 লাখ পুলিশ ও 6 লাখ আনসার। দৈনিক সময়ের আলো, জয় পেতে ধানের শীষেই ভোট করতে চায় মিত্ররা। দৈনিক করতোয়া, নির্বাচনের 8 দিন, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব। ইনকেলাবের শিরোনাম, তারেককে ঠেকাতে মরিয়া ভারত। দৈনিক দিনকালের শিরোনাম, আস্থার সংকটে দেশের অর্থনীতি, অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলায় বিএনপির দর্শন, মির্জা ফখরুল বলেছেন। রূপালী বাংলাদেশ, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে 8 দিন, মরবেন তবু লড়বেন শিক্ষকরা। খুবই কঠিন শিরোনাম, মরবেন তবু লড়বেন শিক্ষকরা। আমরা সময় পেলে অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে জুলাই সনদ নিয়ে একটু কথা বলতে চাই। এই যে সবকিছু হলো, সনদ স্বাক্ষর হলো, নির্বাচন হবে, এই প্রত্যাশা আমরা করছি, কিন্তু পরিস্থিতি কি বলছে? যেমন ধরেন, বাস্তবায়নের সুপারিশের দিকে তাকিয়ে দলগুলো, যেমন বিএনপির হামিদুর রহমান, সেক্রেটারি জেনারেল জামাতে ইসলামীর, উনি বলেছেন, প্রশ্ন আসে যারা গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে চায় তারা আসলে সংস্কার কার্যকর হোক সেটা চায় কিনা। আবার বিএনপি সালাউদ্দিন সাহেব বলেছেন, সুপারিশ দেওয়ার আগে এখনই কিছু বলা ঠিক হবে না। এনসিপির আমিনুল ইসলাম আরিফুল ইসলাম আদিব বলেছেন, পরিস্থিতি অনুযায়ী আমরা স্বাক্ষর করা না করার বিষয়ে সিদ্ধান্ত নেব। কি হবে এখন? জুলাই সনদ যে কোনোভাবে স্বাক্ষর হয়ে গেল, আমরা যেটা ধরেন বলছিলাম যেটা ঐকমত্য কমিশনের, মানে এটা আপনি বললেন হয়ে গেল মানে কি সব হয়ে গেল না? হয়ে গেল মানে হলো যে কোনোভাবে একটা জোড়াতালি দিয়ে একটা জিনিস দাঁড় হলো। এটা যে আমি পরের বাক্যে এটা আসছিলাম যে ঐকমত্য যে হওয়ার কথা ছিল সেটা হয়নি। কারণ আপনি তো দেখলেন যে এনসিপি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নেতৃত্ব হয়েছিল, তাদের রাজনৈতিক দল, তারা এখানে স্বাক্ষর করেনি। তো এটা তো নিঃসন্দেহে একটা বড় ঘাটতি বলতে হবে। এবং এই সরকার অলরেডি বলেছে যে এই স্বাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল জনগণের সাথে তামাশা করেছে। এবং এই সরকারেরও যদি বলেন যে এই সরকারেরও একটা ভিত্তি কিন্তু প্রত্যক্ষভাবে বলেন পরোক্ষভাবে বলেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সরকার তো শুরুতেই বলেছে যে আমাকে তারা নিয়োগ দিয়েছে। তো তারা সই করেনি, অর্থাৎ একটি বড় স্টেক হোল্ডার তাদেরকে বলতে হবে। তো এই অংশীদারদের বাদ দিয়ে এটাকে পূর্ণাঙ্গ বলা যায় না। এখন আসছেন যে এটা জোড়াতালি দিয়ে হলো, তারপরে আরও তো এখন বিষয়টা কি রাজনৈতিক, যে এটার আইনি ভিত্তিটা কি হবে, কিভাবে হবে, এটা কিন্তু অস্পষ্ট এখন পর্যন্ত। সবচেয়ে বড় যে রাজনৈতিক বিরোধের জায়গা সেটা হলো যে গণভোট।
তো গণভোট জামাতে ইসলামী যেটাই দেখলেন যে যারা বলল যে তারা চায় যে নির্বাচনের আগেই এটা গণভোট করতে হবে, আইনি ভিত্তি দিতে হবে। হ্যাঁ, এবং বিএনপি যারা অন্যতম অংশীদার তারা বলছে যে নির্বাচনের দিনই এটা করা হোক। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে গণভোটটা কিভাবে হবে, মানে এটা কি থাকবে, গণভোটের প্রশ্নটা কি হবে। আমি কিন্তু যদি মোটামুটি একজন যদি সচেতন নাগরিক আমাকে যদি আপনি মনে করেন, আমি এখনো বুঝতে পারি না যে আমাকে তো একটা হ্যাঁ না প্রশ্ন করতে হবে গণভোট। তো এখানে 84টা সংস্কার প্রস্তাব আছে, তো এই 84টা সংস্কার প্রস্তাবের পক্ষে আপনি গণভোট চাইবেন, বা অথবা যদি আপনি বলেন যে আপনি কি জুলাই সনদ চান কি চান না, তো জুলাই সনদটা কি? এই 84টা সংস্কার প্রস্তাবের একটি মানে নির্যাস। তো এটা আমরা কতজন, আমাদের বাংলাদেশের কতজন মানুষ এটা বসতে পারে? আপনি সর্বোচ্চ যদি বলেন যে শহরের মানুষ, শিক্ষিত মানুষ, এটা যদি ধরেন 20% হতে পারে, তো শুরুতে 80% মানুষ কিন্তু এখনো জানে না যে জুলাই সনদটা আসলে কি। তো তাদের কাছে আমি প্রশ্নটা কি রাখবো, এটা আমাদের তো আরও 3টা উদাহরণ আছে এর আগে গণভোটের, সেটা ধরেন সামরিক শাসনের বৈধতা নিয়ে এইচ.এম. এরশাদ সাহেব করছিলেন, জিয়াউর রহমান সাহেব করছিলেন, বা তত্ত্বাবধায়ক সরকার যখন চালু হয় তখনও একটা প্রশ্ন ছিল যে ঠিক আছে সামরিক শাসনকে আপনারা বৈধতা দিচ্ছেন কি দিচ্ছেন না, অথবা তত্ত্বাবধায়ক সরকার আপনি চান কি চান না। বাট জুলাই সনদ এটা আপনি চান কি চান না, এটা এক প্রশ্নে বলা কিন্তু খুবই কঠিন। এর ফলে হবে কি যে সঠিক জবাবটা কিন্তু পাবো না। আমি আমার একটা ধারণা জুলাই সনদ এটা একটা দিতে হবে, হ্যাঁ না একটা দিয়ে দিলাম, কিন্তু আপনি যদি একটা দুর্বোধ্য বিষয়কে, আমি যে বিষয়টা জানি না সেই বিষয়ে আমাকে প্রশ্ন করে আমার জবাবটা নিলেন, আরেকটা ব্যাপার যেটা আছে যে এই হ্যাঁ না ভোটে সবাই দেবে কিনা বা যাবে কিনা ভোট দিতে, কেন যাবে? আর তারপরে হলো যে দাবিটা, এত একটা নির্বাচন সারা দেশে আয়োজন করতে যে পরিমাণ অর্থ, যে পরিমাণ জনবল, যে পরিমাণ শ্রম সারা দেশ জুড়ে, একই ব্যাপারটা এই হানা ভোটকেও ঘটবে। তো সেটা আসলে নির্বাচনের আগে এটা করার কোনো যুক্তি আসে না। এখন রাজনৈতিক কি কারণ আছে সেটা, কিন্তু আপনি যদি অর্থনৈতিক কারণ দেখেন বা দেশের সামগ্রিক বাস্তব অবস্থা দেখেন, এতগুলো টাকা, কোটি কোটি টাকা আপনাকে খরচ করতে হবে, এবং যার রেজাল্ট কি হবে সেটা আমরা সবাই জানি। তো এটা আমি বলবো যে একটা ইগোর ব্যাপার রাজনৈতিক দলগুলোর মধ্যে কাজ করছে। ইগো প্রশ্নটা তুললেন, বিভিন্ন এখন তো রাতে টক শো গুলোতে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই 3টা দলের ইগো নিয়ে কথা বলা হচ্ছে, যে একটা বিএনপির ইগো, জামাতের ইগো, এনসিপির ইগো এখন সবচেয়ে বেশি আলোচিত শব্দ এটা। এবং সবাই কিন্তু আমরা বলছি আমরা ঐকমত্য চাই, কিন্তু গতকালকে বিএনপির মহাসচিবের কথায় কিন্তু আছে যে আসলে কিন্তু কোনো, আমরা সবাই চাচ্ছি কিন্তু কিছুই হয়নি। সেই আপনি বিএনপির মহাসচিবের কথা তুললেন, তার শিরোনাম আজকে পড়লাম পত্রিকায়, রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন। আসলেও তাই, ঐক্য হারিয়ে ফেলছেন এবং এই জোড়া লাগা, তাহলে আমরা কয়েকদিন আগে যে ঐক্যটা দেখলাম সবাই মিলে একসাথে সুন্দর করে স্বাক্ষর করলেন, যদিও কেউ ছিলেন না, কিন্তু ওখানেও তো একটা ঐক্য ছিল, ওটাকে দেখানো, এটা একটা দেখানো ঐক্য। এটাকে আমরা বলতে পারি যে এক ধরনের মেকিং যদি বলেন, ফটো সেশন, এটা করতে হবে। ধরেন ঐকমত্য পরিষদ, ঐকমত্য কমিশন তারা চেয়েছে, তারা এতদিন ধরে একটা চেষ্টা করেছে, একটা চেষ্টার সুফল তারা এটা দেখাতে চান। রাজনৈতিক দলগুলো সেখানে অংশ নিয়েছে, কেউ তো এমন না যে অংশ নেয়নি, অর্থাৎ তাদের মধ্যেও এক ধরনের চেষ্টা, আন্তরিকতা ছিল বলেই তারা অংশ নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটা পেয়েছি সেটা বোধহয় সুখকর কিছু না। এখন পর্যন্ত আশায় থাকে মানুষ, আশা তো অবশ্যই করতে হবে, আশা ছাড়া তো আসলে। প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান, নির্বিচার গ্রেপ্তার বন্ধে 6 মানবাধিকার সংগঠনের চিঠি। আমি একটু যদি পড়ে শোনাই আপনাকে। বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে মানবাধিকার রক্ষায় বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে 6টি আন্তর্জাতিক সংস্থা। এখানে দেখেন এই আহ্বানটা সরকারের জন্য একদিকে স্বস্তিকর এবং একদিকে বলবো খুবই অস্বস্তিকর কিছু আহ্বান আছে। আমি আপনাকে একটু শুরুটা বলি, এটা আসলো কোত্থেকে। যখন আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছিলেন, উনি বিভিন্ন বিশ্বের প্রায় সবগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যেগুলো ছিল তাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তারা অনেক কিছু জানতে চেয়েছেন, প্রধান উপদেষ্টা তার উদ্যোগের কথা, এই যে আলোচনার প্রেক্ষিতে তারা এই কলটা দিয়েছেন, তারা এই আহ্বানটা। এবং 6টা মানবাধিকার সংস্থা কিন্তু খুব বিশ্বের নাম করা, এমন না যে জানতন মানবাধিকার সংস্থা। আপনি যদি টপ র্যাঙ্কিং করেন, এরাই নেতৃত্ব দেন মানবাধিকার সংগঠনে বিশ্বজুড়ে। তো তারা যে সামারিটা যেখানে এসেছেন, এগুলো খুব মানে
কিছু ভালো কথা আছে যে আপনারা সংস্কার করছেন, ভালো কথা, সংস্কার প্রক্রিয়াটাকে এগিয়ে নিতে হবে, মানবাধিকার সুরক্ষার আপনার চেষ্টা আছে, সেটাকে এগিয়ে নিতে হবে। তো এরকম ভালো কিছু কথা যেমন আছে, সরকারের প্রশংসা আছে, আবার অস্বস্তিকর কিছু আছে। যেমন তারা বলছে যে র্যাব আপনারা বিলুপ্ত করছেন না কেন, র্যাব বিলুপ্ত করতে হবে। এটা তো আমাদের রাজনৈতিক দলগুলোরও দাবি ছিল, যে আন্দোলন হয়েছিল আমাদের 5ই আগস্টে সেখানেও কথা ছিল, তারপরেও আলোচনা ছিল, মানবাধিকার যে কমিটি হয়েছে সেখানেও ছিল, কিন্তু র্যাব তো বিলুপ্ত হয়নি, র্যাব তো আছে, র্যাবের সংস্কারও হয়নি, বিলুপ্তও হয়নি, র্যাব যেভাবে ছিল সেভাবে আছে, হয়তো তার কার্যক্রম একটু সীমিত হয়েছে, র্যাবের যে অপতৎপরতা অপকর্ম যেগুলো আমরা শুনতাম কখনো কখনো সেটা নাই, র্যাবের আচার ব্যবহারে অনেক মার্জিত মনে হয় এখন, তারা একটু কি বলা যায় যে খুব সংশোধন, কিন্তু কাগজে কলমে সেগুলো তো হয়নি এখন, এটা একটা বিষয়। সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে ডিজিএফআইয়ের কর্মকাণ্ড নিয়ে, যে ডিজিএফআইয়ের ক্ষমতা সীমিত করা, ডিজিএফআইয়ের কর্মকাণ্ড সামরিক বাহিনীর মধ্যে যাতে সীমিত থাকে। আমরা জানি যে ডিজিএফআইয়ের কর্মকাণ্ড সামরিক বাহিনীর বাইরেও কাজ করে, এবং তাকে বলছে যে এই সংস্থাটাকে একটি স্বচ্ছ আইনের মধ্যে আনতে হবে। তো সেটা তো হয়নি, সেটা হওয়ার সময় বা সামনে কতটা আছে আমি জানি না। যেমন একটা বলছে যে আওয়ামী লীগের উপর যে কর্মকাণ্ডের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা প্রত্যাহার করতে হবে। এটা নিঃসন্দেহে সরকারের জন্য অস্বস্তিকর হবে, কারণ সরকার বারবার বলে আসছে যে তারা এটা প্রত্যাহার করবে না, এবং নির্বাচন কমিশন বলছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তো সেখান থেকে মানবাধিকার সংগঠনগুলো অবস্থানটা উল্টা, বিব্রতকর অবস্থা, সরকারের জন্য বিব্রতকর, এটা একটা বিষয় আছে। এখন এর যেমন আছে আরেকটা বিব্রতকর বিষয় যে নির্বিচার গ্রেপ্তার, এবং এই গ্রেপ্তার যাতে না হয়। সাংবাদিকদের প্রশ্নে আছে যে সাংবাদিকদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, হত্যা মামলা হয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন আছে, যে আওয়ামী লীগ সমর্থক হলেই রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে গ্রেপ্তার হচ্ছে কিনা, সেটা নিয়ে তাদের একটা প্রশ্ন আছে। আর একটা বড় প্রশ্ন আছে যেটা আইসিটি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যাদের বিচার চলছে, তো মানবাধিকার সংগঠনগুলো বলছে যে না, এটা তাদের মৃত্যুদণ্ড যাতে না হয়। এটা তো তাদের একটা মৌলিক অবস্থান, সারা দুনিয়ায় তারা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। তো এই আহ্বানটাও তারা সরকারের প্রতি জানিয়েছে। দেখা যাক কি দাঁড়ায়, কি হয়। শিক্ষকদের কথা বলছিলাম, একটা শিরোনামও পড়লাম, শিরোনামটা পড়ে আমরা বেশ আতঙ্কিত হলাম, হয় মরবো না হয় লড়বো। অবস্থানটা তো ডু অর ডাইয়ের জায়গায় চলে গেছে, এবং শিক্ষকরা সেটাই বলছেন। তারা একটা জিনিস যেটা মনে হয়, আপনার এবং আমার দুইজনেই তো আমাদের সাংবাদিকতা জীবনটা শিক্ষাঙ্গনকে কেন্দ্র করেই শুরু। আমি ইত্তেফাকে যখন কাজ করলাম তখনও আমার শিক্ষা বিট ছিল, আমি শিক্ষা নিয়েই বেশি রিপোর্ট করেছিলাম। তো এখন এই যে শিক্ষকরা, সম্মানিত শিক্ষকরা শহীদ মিনারে আজকে বোধহয় 11 দিন কি 12 দিন, 10 দিন এই যে বসে আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আসছেন, তাদের সাথে কথা বলছেন, তো সব কিছু মিলিয়ে আমরা কি, আমি জানি না, আল্লাহ না করুক, আমরা কি একটা মৃত্যুর অপেক্ষা করছি যে কেউ মরে যাক? মানে এটা তো খুবই দুঃখজনক হবে, কোনো মৃত্যুই কাম্য না, এরকম তারপরে দৌড়ঝাঁপ শুরু হবে। কিন্তু আসলে না, জিনিসটা সমাধান করার জিনিসটা একটা পেঁচিয়ে যাওয়া যেটা বলে, সেরকম একটা অবস্থা আসলে তৈরি হয়েছে। তো এটা এখান থেকে যে পরিত্রাণটা, আবার এর মধ্যে অনেক কিছু যুক্ত, এর মধ্যে রাজনীতি যুক্ত। এখন আপনি যদি দেখেন যে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলগুলো কিন্তু সমর্থন জানিয়েছে। তো সমর্থন জানিয়েছে, কেউ হয়তো ইচ্ছায় জানিয়েছে, কেউ অনিচ্ছায় জানিয়েছে। ওরা গেল আমরা না গেলে কেমন হয়, সেটা হইতে পারে। এবং একদা বেগিয়ে যেমন বিএনপি কালকে যেটা বলেছে সেটা হলো যে তারেক রহমান বলেছেন, এটা তার স্পষ্ট অবস্থান যে তিনি যদি বিএনপি ক্ষমতায় আসে এদের পূর্ণ জাতীয়করণ করা হবে। মানে এই ঘোষণাটা খুবই উৎসাহব্যঞ্জক। আবার এই ঘোষণার জন্য কিন্তু আবার এর মানে অন্য স্টোরিও আছে, সেটাও দেখা দরকার, যে আপনি পুরো একটা এত বড় 4 লাখ শিক্ষকদের আপনি দায়িত্ব রাষ্ট্রের কাঁধে নিয়ে নিচ্ছেন, কোথা থেকে টাকা, কিভাবে আপনি কোথায় টাকা পাবেন, এদের যোগ্যতা, সবার যোগ্যতা কি আপনার অ্যাটলিস্ট এটা বলা উচিত, যারা যোগ্য তাদেরকে নেন। আপনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুলেছেন। আমি এই সম্মানিত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এমন প্রশ্ন উঠেছে যে এখন আমাদের যে শিক্ষকরা যে পঠন পাঠনের জায়গায় জড়িত, সাম্প্রতিক সময়
যেটা বলে তাতে অনেকের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে, অনেক অবশ্যই প্রশ্ন obvious, উঠেছে। এই প্রশ্ন আছেই, এবং রাজনৈতিক কারণে নিয়োগ পেয়েছে, আর্থিক নানা সুযোগ সুবিধার বিনিময়ে নিয়োগ পেয়েছে, এরকম শিক্ষক আছেন। আবার ডেডিকেটেড শিক্ষকও অনেক আছে, অনেক আছে। তো আমরা যেন ওই ঢালাও জায়গাটা, একবার দিতে একটা তেঁতুলের টক দিলে যেমন দুধটা নষ্ট হয়ে যায়, ঠিক সেরকম। তো আমরা যেন এরকম একটা ঢালাও সিদ্ধান্ত না নেই যে ঠিক আছে আপনারা সবাইকে আমরা দায়িত্ব নিয়ে নিলাম, এই জায়গাটা যেন আমাদের পরিষ্কার থাকে। এটা অবশ্যই রাজনৈতিক অঙ্গীকার হিসাবে এটা একটা ভালো অঙ্গীকার, ভালো উদ্যোগ, কিন্তু যাচাই বাছাইটা যত সুন্দরভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, সেটা অবশ্যই থাকা উচিত। আর এই সরকারের ভূমিকা এখনকার প্রেক্ষাপটে যদি বলেন যে ঠিক আছে তারা আন্দোলন করতেছিল, কোনোভাবে 5% একটা ঘোষণা দিয়ে দিল, কিন্তু তারা সেটা মানবে না, এখন ক্ষতি যেটা হওয়ার তো হচ্ছে ছেলে মেয়েদের। এই এখন দেখেন অক্টোবর মাসে জাস্ট নভেম্বরে পরীক্ষা, এখন দেশের পুরা শিক্ষা ব্যবস্থা আপনি বলতে গেলে 90%-এর বেশি হলো বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়, সেটা বন্ধ। তো এই জায়গায় সরকারের যে আন্তরিকতা, চেষ্টা, আলোচনা, সেটা আমি পর্যাপ্ত দেখি না। দেখেন কি রকম বৈষম্যের জায়গায় সরকারি স্কুল খোলা, বেসরকারি বন্ধ। হ্যাঁ, কেউ পড়াশোনা করছে, কেউ পড়াশোনা করছে না। রাষ্ট্রের কোনো বা কারো সংশ্লিষ্ট কারো কোনো রিয়াকশন চলছে। আবার এটাও ধরেন এর মধ্যে শিক্ষক রাজনীতিরও একটা ব্যাপার আছে, যেটা গণমাধ্যমে আমরা এতটা দেখি না, যে শিক্ষকদের মধ্যেও রাজনৈতিক মতাদর্শের একটা ব্যাপারও আছে, এর মধ্যে যারা বিভেদ আছে, সেটাও একটা কাজ করছে ভেতরে। অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই যে তরুণ খুন হলো, এখন কেউ কেউ বলছে এটা কি প্রেমের বলি নাকি রাজনৈতিক কোনো বাহাস বা কোনো ষড়যন্ত্র? এখন একটা হলো যে ধরেন যাই হোক না কেন, মৃত্যুটা হতে পারে না। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গত রাতে একটা রক কাটা, এই শব্দটা খুব শুনলে গা শিউরে ওঠে, একটা স্টুডেন্টের রক কাটা হয়েছে, এটা এখনো রহস্যজনক। জগন্নাথ এটা হয়েছে, এবং সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের পৈশাচিকতা, বর্বরতা, এগুলো কিন্তু চলছে একদম। একেবারে শুরুতে যেমন যে কথাটি বলছিলাম ডেঙ্গু নিয়ে, বলছে ডেঙ্গু বাড়ছে, সরকার নির্বিকার। আসলে যে সরকারের এখন যদি আপনি দেখেন যে প্রায়োরিটি যে তালিকা, সরকার এখন কোনটা করবে এত কিছুতে, এখন ধরেন অনেক নন ইস্যু এত গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে যাচ্ছে। এখন সরকারের ইস্যু হওয়া উচিত কি এই সময় এসে দেখেন যে একটা নির্বাচন করা, সুষ্ঠু নির্বাচন করে যত দ্রুত সম্ভব তত তার এখান থেকে এক্সিট নেওয়া, এবং একটা সুন্দর নির্বাচন করে উপহার দিয়ে চলে যাওয়া। এখন সরকারের সামনে দেখেন এই শিক্ষকদের, আমরা এই বেসরকারি শিক্ষকদের আন্দোলন শুধু দেখলাম, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক তারা কিন্তু তারাও 10-12 দিন ধরে প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু শুয়ে আছে, প্রেস ক্লাবের ওই ফুটপাথ জুড়ে। এটাও কিন্তু একটা আলাদা আন্দোলন, এটা চলছে শিক্ষকদের। এর মধ্যে এই খুন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এখানে আগুন দেখেন কয়েকটা মানে আগুন বড় বড়, এবং এটা নাশকতা কিনা সেই প্রশ্ন অনেকেই তুলছেন, এমনকি সরকারের বক্তব্যও কিন্তু সেটি বেরিয়ে আসছে। তো তারপরে দেখেন গণভোট, আমরা মূল ভোটের নামে খোঁজ নেই, গণভোট নিয়ে আমরা রাজনৈতিক দলগুলো, সরকার, সবার এটা মাথা ঘামানো। এই যে সংস্কার, এত সংস্কার, আমরা জানি না এটা কতটুকু বাস্তবায়ন হবে, কি হবে। এটা একটা কাগজে দলিল হয়তো ভবিষ্যতে হয়ে সংস্কারে চাপা পড়ে যাবে কাগজে দলিল, এবং এর আগেরও অনেক উদাহরণ আছে। তো সব মিলায় হলোটা কি, যে সরকারের প্রায়োরিটি জায়গায় এই ডেঙ্গুটা নেই, যেটা জনস্বাস্থ্যের সঙ্গে সম্পৃক্ত, এবং প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। খুবই দুঃখজনক। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ডেঙ্গুর কথা বলছিলাম, ওই যে বলেন না যে হেলায় ফেলায় সব কিছু আমরা হারাবো, এই যে ডেঙ্গুতে মানুষ মরছে, এর ব্যাপারে আমাদের একটু সতর্কতা হওয়া খুবই জরুরি। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।